কক্সবাজার বান্দরবানে পাহাড় ধসে 7 জনের মৃত্যু। কয়েকদিনে টানা বর্ষণে ডুবেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, চরম ভোগান্তি। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথাগত পুলিশিং ব্যবস্থা আমূল পরিবর্তনের তাগিদ। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। ইরাকের নাজেফে শেষ শ্রদ্ধায় লাখো মানুষের ঢল। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যাচ শুরু রাত 2টায়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম কক্সবাজারের পাহাড়ি অঞ্চল। আজও বান্দরবানের লামায় পাহাড় ধসে একই পরিবারের 3 সহ 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারের চকরিয়াতেও পাহাড় ধসে 2 শিশু নিহত হয়। এদিকে টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল ডুবে গেছে। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে সয়লাব হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। তাসিন তাইনের রিপোর্ট। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এইসব এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কিভাবে চলবো? 4 দিন 5 দিন ধরে বৃষ্টি পড়ছে লাগাতার, এখন এখানে কোমর পানি। বান্দরবানের লামায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার উপর পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উপজেলা কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 3 নম্বর ব্লকে এই ঘটনা ঘটে। অন্যদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড় ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মোহালছড়ি, বাগাইছড়ি ও লংগদু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদের তীব্র স্রোতের কারণে বন্ধ রয়েছে ছোট যান চলাচল। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে পার্বত্য রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, খাদের কিনারায় থাকা দেশের পুঁজিবাজারকে সঠিক অবস্থানে আনার কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সংসদ নেতা। দেশের রিজার্ভ বাড়াতে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির চুক্তি হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় বুধবার বেলা 3:30টায়। শুরুর আধা ঘন্টা বরাদ্দ রাখা হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য, যার সিংহভাগে ছিল কৃষি, শিক্ষা এবং আর্থিক খাত নিয়ে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের আর্থিক খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এসব চ্যালেঞ্জ কাটাতে দেশের পুঁজিবাজার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মান নয়, ফ্যাসিস্ট সরকারের নজর ছিল অবকাঠামো নির্মাণে। এই ধারা থেকে বেরিয়ে আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাসও দেন তিনি। আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা
প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে চীনের সঙ্গে করা হয়েছে কাঁঠাল রপ্তানি চুক্তি। এ সময় তুলে ধরেন তার সরকারের নানান পরিকল্পনা। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অনিয়মে জড়িত বীমা কোম্পানিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারেক রহমান। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। The United Nations Police for convening this timely dialogue at a moment when security challenges are becoming increasingly complex. As one of the leading contributors to UN peace operations, Bangladesh has undertaken significant reforms to make our formed police units future ready. সরকার জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে আমির শফিকুর রহমান। তিনি বলেন, 11 দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের আমল থেকেই শুরু হয়েছে। বুধবার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সেমিনারে অংশ নেন ঐক্যের নেতা কর্মী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা। গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল। জোট নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। এই কতদিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে 11 দলীয় ঐক্যের জোটকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করেছে। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। নেতিবাচক রাজনীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণভোট হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
স্বাধীন বাংলাদেশ বিদেশি প্রভুর ছত্রছায়া চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভুয়াপুরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। যার আশ্রয় দিল্লিতে, তার পতনের পর জায়গা হয়েছে দিল্লিতে। তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট বিলুপ্ত সহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের ৫ম সংশোধনীর উপর আপিল বিভাগের রায় আজ। বুধবার সংবিধানের ৫ম সংশোধনের পরিবর্তন এনে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে এই দিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। মুদাসসির আলী প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের ৫ম সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 4 ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আপিল সহ এ রায়ের বিরুদ্ধে মোট 3টি আপিল হয়। সুজনের সম্পাদক সহ 4 ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। শুনানিতে তিনি পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও মানবাধিকারের বিষয়ে অন্যান্য সংশোধনীর ওপর আপিল বিভাগের রায় আছে বলেও জানান তিনি। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে, হাইকোর্টের যে মানবাধিকার 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। এদিকে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির জানান, পুরোটা বাতিল হলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। সংবিধানের মৌলিক বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকি অংশ সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তিনি। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন। এদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোতে আপিল বিভাগ সিদ্ধান্ত নেবে। মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার এট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫ম সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। এছাড়াও সংশোধনীর আরও কোনো বিষয়কে অসাংবিধানিক মনে করলে আপিল বিভাগ তার রায় অন্তর্ভুক্ত করতে পারেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হওয়ার পর কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীতে কমতে শুরু করেছে পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়ক সহ নানা স্থাপনা। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি কমার ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে অনেক এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক নদী ভাঙনে বিলীন হচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙনের তীব্রতায় সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। জেলার ভুরঙ্গামারী উপজেলার চরধাওড়ারকুটি এলাকায় 1 সপ্তাহে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে দুধকুমারের আগ্রাসনে। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি অনেকের। ভাঙন কবলিতদের অভিযোগ, শুষ্ক মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় বেশি ক্ষতি হচ্ছে। ঘর বাড়ি ব্যাগ গেছে, আঙ্গের মনে করেন এখন বর্তমান আমরা নদীর ধারত আর মনে করেন ছেলা তুলে আছি, বাড়ি করার জায়গা নাই। এখন আমরা কই যাবো কই না যাবো এই চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি। টাকা আউল দিয়ে দিয়ে আমরা
এই জায়গা আইতে শীতে শীতে থাকি। শুষ্ক মৌসুমে এটার একটা ভালো ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এই এলাকাবাসী নদী ভাঙন থেকে তারা রক্ষা পেত। শুধু ভুরুঙ্গামারী উপজেলায় নয়, বারবার ভাঙনের তীব্রতায় নিঃস্ব হয়ে পড়েছেন নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারি, কুটিরচর সহ জেলার হাজারো পরিবার। শেষ সম্বলটুকু হারিয়ে কেউ কেউ পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমার বাড়ি 5-6 বার ভাঙছে, আমার আর বাড়ি করার মতন কোনো জায়গা নাই। বর্তমান অনেকগুলো আসলো সব জমি 10-15 বিঘা জমি ভাঙিয়ে নিয়েছে। আমরা ইতিম মাউরিয়ে, আমরা কিছু নাই, বাড়ি ঘর সব ডাবি, জমি না ঘোষও নাই। নদী বাদ দিতে গেলে সেই সুন্দর মতো বাদ দিলে আমরা স্থায়ী বাদ হলে আমরা স্থায়ীভাবে বাসিন্দা থাকতে পারবো। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন তারা। অন্য জায়গায় ভাঙন রয়েছে, সেগুলোতে আমরা পর্যবেক্ষণ করে বিভিন্ন পয়েন্টে আমাদের অফিস সরবরাহ থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। ইতিমধ্যে 2000-3000 করে কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরেও আমরা অবজারভেশনে রেখেছি, যেখানে ভাঙন তীব্র দেখা দিবে গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় আমরা সেখানে জরুরি কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 36টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি অসহায় পরিবারগুলোর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। চলতি বছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে নেই হাসি। বাজারে ন্যায্য দাম না পেয়ে লাভের আশায় চাষিরা আলু তুলেছেন হিমাগারে, কিন্তু সেখানে অপেক্ষা করছে নতুন সংকট। বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে বাড়ানো হয়েছে হিমাগার ভাড়া, ফলে লোকসানের বোঝা আরও ভারী হয়ে উঠেছে কৃষকের কাঁধে। মিলন রায়ানের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। এবছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় ভবিষ্যতে ভালো লাভের আশায় আলু তুলে রাখা হয় হিমাগারে, কিন্তু সেই হিমাগারই যেন আজ নতুন দুশ্চিন্তার নাম। ভাড়া বৃদ্ধির খবরে কৃষকের স্বপ্নে নেমে এসেছে অনিশ্চয়তা। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এখানকার কৃষক ও ব্যবসায়ীরা প্রতি বছর বিপুল পরিমাণ আলু সংরক্ষণ করেন, কিন্তু সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে আলুর দরপতনে প্রতি বস্তায় 300 টাকার লোকসানে ক্ষতির সম্মুখীন প্রায় 120 কোটি টাকা। যেখানে যদি 800 যায় ওখানে 1200 টাকা বস্তা নেয়। আলুর সঙ্গে যারা জড়িত, কৃষক থেকে ব্যবসায়ী পর্যন্ত, তারা সকলে মিলে আমরা ক্ষতিগ্রস্ত। আলু কোল্ড স্টোরে রাখে আলুর যে নিম্নমান পর্যায়ে গেছে, আমাদের প্রচুর লস হচ্ছে। আলু বিক্রি করতে গেলে আলুর দাম খুব কম। এটা যদি সরকার কৃষকের দিকে নজর না দেয়, ভবিষ্যতে বাংলাদেশে আলুর উৎপাদন কমে যাবে। কৃষকের স্বার্থে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান হিমাগার মালিকরা। আলু যারা উৎপাদন করেছে, তারা হিমাগারে সংরক্ষণ করেছেন, আলুতে বর্তমানে তাদের 3 থেকে 350 টাকা প্রতি 60 কেজিতে তাদের লোকসান হচ্ছে। সরকারের যদি এই শিল্পের উপর একটু সুনজর থাকে, তাহলে হয়তো কৃষক বাঁচবে। হিমাগারের ভাড়া পুনর্নির্ধারণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস কৃষি বিপণন বিভাগের। আলু সংরক্ষণ ভাড়া পুনর্বিবেচনা সংক্রান্ত এবং কৃষকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা প্রতিবেদন আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন। জয়পুরহাটে এবছর প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। 22টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 2,10,000 মেট্রিক টন আলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে 20 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 417 জনে। চলতি মাসে সেখানে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নুরুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসিদারিন। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 417 জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 375 জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছে 40 জন রোগী। এর মধ্যে 12 জন পিরোজপুর জেলা হাসপাতালে, 5 জন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 3 জন নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হসপিটাল সুস্থ হতে এসে আমরা আরো ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু রোগী প্লাস অন্যান্য রোগী যদি একত্রে থাকে, সেখানে তো একটা প্রবলেম হতেই পারে। 3 দিন তো, আজকে তো শরীর ভালো মোটামুটি,
আজকে আমার একটা টেস্ট আছে, আজকে টেস্টে এবার বোঝা যাবে কি অবস্থা। জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি, ওষুধপত্র সবকিছু আছে। হ্যাঁ, আমাদের এখানে ডেঙ্গু ফোকাল পার্সন আছেন, মেডিসিন কনসালটেন্ট স্যার। হ্যাঁ, ওনার নেতৃত্বে টিম কাজ করছে। আমরা সফলভাবে এবং সুন্দরভাবে এই ডেঙ্গু রোগীদেরকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমে প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর ইরাকের নাজেফে জড়ো হন লাখো মানুষ। নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতোমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আনা হয় তার নিথর দেহ। পাট চাষে দেশের শীর্ষস্থান ধরে রেখেছে ফরিদপুর জেলা। চলতি মৌসুমে জেলাটিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন খরচ বাড়ায় কৃষকদের কিছুটা হিমশিম খেতে হলেও অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনে আশা করছে কৃষি বিভাগ। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলার ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট আবারও গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। পাটের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের মাঠ এখন সবুজে চোখ জুড়ানো। তবে সবুজের আড়ালে রয়েছে কৃষকদের বাড়তি খরচের দুশ্চিন্তা। সেচ সহ সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চাষিদের। ওষুধ, তারপরে কিষেনের দাম প্রচুর, মনে করেন 1500-1400 টাকা করে নেই। আমাদের যদি 4000, 4500, 5000 নিচে যদি পাটের দাম দেয় সরকার, নাহলে আমরা শেষ। পাট আমার একটা লেবার নইলে মনে করেন যে একটা লেবার 1000 টাকার নিচে একটা লেবার আসে না। চয়ে সারের দাম হয় 30টা, তারা ধর 32টা। প্রত্যেকটা জিনিসের তো আমাকে দাম বাড়াইছেন, তা আপনার চলবে কামাই। পানিও দিতে হবে, সারও দিতে হবে। এই দুইটার জন্য আমাকে সহায়তা করবেন, তাহলে যদি আমরা কৃষককে টাকাতে পারি। কৃষি বিভাগের তথ্য মতে বাজার দর ঠিক থাকলে শুধু ফরিদপুর জেলা থেকেই এই বছর উৎপাদিত পাটের বাজার মূল্য দাঁড়াবে প্রায় 2500 কোটি টাকা, আর পাটকাঠির বাজার মূল্য ছাড়িয়ে যাবে 350 কোটি টাকা। পাট উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় 1,95,000 মেট্রিক টন এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় 2400 থেকে 2500 কোটি টাকা। পাটকাঠি উৎপাদন হবে যেটারও বাজার মূল্য প্রায় 350 থেকে 350 কোটি টাকা। সরকারি তদারকি, সিন্ডিকেট মুক্ত সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা ও উৎপাদন খরচে সব বাধা পেরিয়ে ঐতিহ্যবাহী সোনালী আঁশ আবারও গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা জেলার প্রান্তিক চাষিদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মাপাড়ের মানুষের জীবন সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মাদারীপুরের শিবচরে বিশেষ মাঠ মহড়া হয়েছে। কুমিল্লার মেঘনায় মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ন্যায্য পারিশ্রমিক বৃদ্ধি, চাকুরির স্থায়ীকরণ ও কাজের স্বীকৃতির দাবিতে জামালপুর ও শেরপুর জেলার এআই টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগরা বাজার পূবালী ব্যাংক লিমিটেড সেলফ সার্ভিস ডিজিটাল বুথ ক্যাশলেস সার্ভিস সেন্টারের উদ্বোধন ও ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশালের ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে ত্রিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলাকিয়া গ্রামের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এবং পরবর্তীতে আবার পেশার মান উন্নয়ন ও দক্ষতা অর্জনে বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে 536তম স্কাউটস লিডারদের 5 দিনব্যাপী বেসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর পৌরসভার 10 ও 11 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মুক্তিগঞ্জ ডিবি রোডে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম করেছে শেষ 8-এ ইউরোপেরই 6, ইতিহাস আরেকবার মুখোমুখি। পাহাড় ধসে 3 দিনে 22 মৃত্যু। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে উখিয়ায় মাদ্রাসায় পাহাড় ধসে 4 শিশুসহ 5 জন নিহত। চট্টগ্রামে জলাবদ্ধতা কমেছে 80 থেকে 90%। শেয়ারবাজার কেলেঙ্কারির বিচার হবে, অপরাধীদের তালিকা দুদকে। সমকাল শিরোনাম করেছে ভারী বৃষ্টি ও ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত। বিগ বয় ফ্রান্সের সামনে আফ্রিকার সিংহ মরক্কো। রেফারি VAR বিতর্কে ফুটবল দুনিয়া বিভক্ত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করা হবে, প্রধানমন্ত্রী। শেষ 8-এর মহারণ, ফের যুদ্ধ শুরু মহাপ্রাচ্যে। নিউ ইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বলেন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ পাকিস্তান। যুগান্তর শিরোনাম করেছে শিক্ষকদের সম্মানী বৃদ্ধি পর্যায়ক্রমে করা হবে, বলেছেন সংসদে প্রধানমন্ত্রী। ভারী বর্ষণ, পাহাড় ধস ও উজানের ঢল, আবার সেই কান্না। সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকআউট কর্মসূচি ঘোষণা। এবং আমাদের শিরোনাম করেছে কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা ট্রাম্পের। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজার বান্দরবানে পাহাড় ধসে 7 জনের মৃত্যু। কয়েকদিনের টানা বর্ষণে ডুবেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, চরম ভোগান্তিতে। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তনের তাগিদ। জন্মস্থান মাশহাদে আজ চিরনির্দেশায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। ইরাকের নাজেফে শেষ শ্রদ্ধায় লাখো মানুষের ঢল। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যাচ শুরু রাত 2টায়। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।